স্বাগত পরিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। কোথায় গেল পুষ্পা? পুষ্পা রাজ যে ডায়লগ আমরা বহু চর্চিত জায়গায় শুনেছি, যে সিনেমায় দেখেছি, আর এই ডায়লগ নিয়ে যা ডায়লগবাজি হয়েছে, তো সেই ডায়লগ চলাকালীন পুষ্পা নেহি ঝুঁকেগা, ঝুঁকেগা নেহি, তো পুষ্পা আজকে ঝুঁক গিয়া। তো পুষ্পার ঝুঁক গিয়া বিষয় সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল, কিন্তু এই পুষ্পা ঝুঁক গিয়ার সঙ্গে সঙ্গে আরো একটা ইন্টারেস্টিং নেম, তার কি অবস্থা হবে সেটা বোঝা যাচ্ছে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়, AB অভিষেক ব্যানার্জি, তিনিও আজকে গেলেন না। পুষ্পা যখন বলছেন, জাহাঙ্গীর যখন বলছেন যে আমি আর দাঁড়াতে পারবো না, দাঁড়াচ্ছি না, কেন দাঁড়াচ্ছি না তার কারণ আর পলাশা উপরে বলতে পারছেন না। এবার তিনি দাঁড়াচ্ছেন না তো ঠিক আছে, কিন্তু এরই মাঝে কলকাতা পুরসভা যে নোটিশ পাঠিয়ে দিয়েছে, বেআইনি নির্মাণ 7 দিনের মধ্যে যে নোটিশ পাঠালাম, তার যদি যোগ্য জবাব না আসে তাহলে ভেঙে দেওয়া হবে। আর এই যখন বেআইনি নির্মাণ প্রসঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে, তখন আজকে কালীঘাটের একটি দলীয় বৈঠক, আর সেখানে তিনি বলছেন যা খুশি করে নি, মাথা নত করব না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। এবং এটা নিয়ে চলছে আলোচনা, বিশ্লেষণ হচ্ছে। আলটিমেট কি হবে সেটা তো 7 দিন পরেই বোঝা যাবে। তবে কালীঘাট থেকে শান্তিনিকেতন খোদ অভিষেকের যেই ব্যাপক সম্পত্তি বানিয়েছেন একজন সাংসদ, আমি জানি না সাধারণ মানুষ যত বড়ই ব্যবসা করুন না কেন, তিনি এই ব্যাপক মাত্রায় সম্পত্তি শহরের বুকে বানাতে পারবেন কিনা বা পারেন কিনা, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয়, প্রশ্নের জায়গা খুব স্বাভাবিক। প্রশ্ন করলে হয়তো উত্তরটা নাই হবে। অপরাধ করলে যে কাউকে রেহাই করা হবে না, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট করে দিয়েছেন। এখন সব থেকে বড় প্রশ্নের জায়গা অ্যারাইজ হচ্ছে, মুখ্যমন্ত্রীর ডায়মন্ড ছকেই কি দিশেহারা ডায়মন্ড হারবার মডেল? ওই গর্ব করে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরোকে ঘুরিয়ে দিয়ে হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো, এইটা বলেছিলেন। তার ডায়লগ ছিল 11টি কনভয় নিয়ে ঘুরতেন ভাইপো বাবু, আর সেই কনভয়ে ঘুরতে ঘুরতে এরকম ব্যাপক মাত্রায় প্রচার চালাতে। আর এই জাহাঙ্গীর যে মুহূর্তে গর্তে ঢুকে গিয়েছে, সেই জাহাঙ্গীরকে গর্ত থেকে বের করে আনার কাজটা আগামী সময় ডেফিনেটলি হবে। যদিও তিনি পলায়ন করেছেন, আপাতত তিনি আর ভোটে দাঁড়াবেন না, কিন্তু তার বিরুদ্ধে করা যে মামলা, যে সম্পত্তি তিনি বানিয়েছেন, এই স্থাবর অস্থাবর সম্পত্তি যে ব্যাপক হারে বৃদ্ধি হয়েছে, সেগুলো আগামী সময় আবারও রিওপেন হবে এবং তার তদন্ত হবে, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। তো আজকে দুটো বিষয় খুব গুরুত্ব রাখে। একদিকে যখন গর্তের ভেতর ঢুকছে জাহাঙ্গীর, সেই গর্ত থেকে তুলে আনবার জন্য যে প্রয়াস, সেটা আমরা দেখলাম না। শাসক দল তৃণমূল কংগ্রেস যে এক সময় ছিল আজ বিরোধী, সেই তৃণমূল কংগ্রেসের আজ কি হাল? কেউ কোনো কথা বলছে না, মারাত্মক পরিস্থিতি। আমি ডায়মন্ড হারবার মডেলটা দিয়ে একটু শুরু করি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুল চর্চিত যে বক্তব্য রেখেছিলেন, আমি সেই মন্তব্যটা শোনাই আপনাদের। পুরনো মন্তব্য, কি বলতেন তিনি, শোনো। বহু চর্চিত, বহু আলোচিত ডায়মন্ড মডেল শুরু হয়েছে, এবং বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। ডায়মন্ড হারবারের নামের মধ্যে ডায়মন্ড রয়েছে। মহামতি গোখলে যেটা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আমি গর্ব করে বলতে পারি, হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। তো ডায়মন্ড হারবারে কি হয়েছে? মানে হয়েছে বলতে, যারা করে গিয়েছেন মানুষকে লুটপাট, মানুষের মন নিয়ে ছেলে খেলা, যা যাবতীয় দুর্নীতি অন্যায়, সেগুলো মানুষজন বেরিয়ে 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 বলেছেন এইভাবে লোটা হয়েছে, এইভাবে কাটপানি নেওয়া হয়েছে। দরবারে দরবারে মানুষের এই দরবারগুলো আমরা দেখতে পেয়েছিলাম। এখন প্রসঙ্গ হচ্ছে কি, দুটো পরিস্থিতি যে জায়গায় গিয়েছে তা নিয়ে ডেফিনেটলি আজকে আলোচনা করার জায়গা এসছে। তাই আজকে যারা প্যানেলিস্টরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাই, এর পরবর্তীতে বক্তব্য অনেক রয়েছে, সেগুলো শোনাবো আপনাদেরকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই প্যানেলে দীপঙ্কর সরকার, অধ্যাপক ডক্টর দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র, তাকে স্বাগত দীপঙ্কর দা। আমাদের সঙ্গে রয়েছেন দোলন দাস, কংগ্রেস মুখপাত্র, ম্যাডামকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন টিএমসি মুখপাত্র নীলাঞ্জন দাস, নীলাঞ্জন বাবুকে স্বাগত। অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, দূরাভাষ থেকে রয়েছেন অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, তাকেও স্বাগত জানাই। অমিতাভ দা,
ডেফিনেট আজকের প্রসঙ্গ নিয়ে আপনার কাছেই আসবো, কারণ রাজনীতির বিশ্লেষণটা খুব প্রয়োজন। আমি একটা প্রথম বক্তব্য শোনালাম ডায়মন্ড মডেল নিয়ে। আমি জানি না এই মডেল আলটিমেট কাদের জন্য তৈরি হয়েছিল, তবে এই যে জাহাঙ্গীরদের মতন যারা রয়েছে নেতারা, তারা যেভাবে সম্পত্তি বাড়িয়েছে, এদের জন্যই কি ছিল ডায়মন্ড মডেল? আর সাধারণ মানুষের জন্য কি ছিল তাহলে পরে? এই সরকারটা, এই শাসন আমলটা বোধহয় চিহ্নিত হয়ে থাকবে কতিপয় মানুষের ব্যাপক আঙুল ফুলে কলা গাছ হওয়ার একটা ইতিহাসের জন্য। তালিকা ধরেই এই নামগুলো বলা যেতে পারে, যেখান থেকে নেত্রীর রাজনৈতিক শাসন দখলের উত্থান, সেই সিঙ্গুরের আন্দোলনের জায়গা থেকে শুরু করুন না। সিঙ্গুরের অধিকাংশ কৃষি জমি বা যে জমিগুলোতে শিল্পায়ন হলো না, সেই সমস্ত জমি মালিক এখন ওই একটি দালাল, ওই বেচার আম্মান না। এবং একই রকম ভাবে সারা পশ্চিমবঙ্গে যদি এই মুহূর্তে জমির যে ভূমিসত্ত্ব আছে তার যদি একটা কোনোভাবে সার্ভে করা যায়, স্টাডি করা যায়, তাহলে দেখা যাবে নামে বেনামে পরিবারের লোকজনদের মিলিয়ে কি বিপুল পরিমাণ সম্পত্তি এরা হস্তগত করে রেখেছে। টাকা পয়সা এবং কালো টাকার তো মানে অন্ত নেই, কিভাবে এরা বানিয়েছেন, কিভাবে করেছেন। সবচেয়ে কুৎসিত এবং দিবমিশা মানে বমি উদ্রেককারী দৃশ্য আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে, ওই রকম টানা টানা নোটের সব মানে স্তূপ। এইগুলো এই মাত্র 15টা বছর এর ভেতরে আমাদেরকে দেখে নিতে হয়েছে। 1.5 দশকের মধ্যে একটা মানে তিনটে প্রজন্ম তারা কার্যত এটা বিশ্বাস করে নিয়েছে যে দুর্নীতিটাই হচ্ছে রাজনীতির আসল উদ্দেশ্য। ক্ষমতা লাভের আসল উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারেরও নিজের সম্পত্তি, নিজের প্রতিপত্তি বাড়াতে হবে। যে করে হোক এই সিস্টেমের সঙ্গে টিকে থাকতে গেলে আমাকে যেভাবেই হোক এই টাকার পাইপলাইনটা চালু রাখতে হবে। এবং কার্যত এই যে রাজনৈতিক হিংসা, এই যে বুথ দখল, এই যে জনগণের রায়কে চেপে দিয়ে ক্ষমতায় থাকার এই প্রয়াস, এই সব কিছুর পেছনে ছিল এই যে টাকার একটা ইকোসিস্টেম, দুর্নীতির একটা ইকোসিস্টেম ওপর তলা থেকে নিচ তলা পর্যন্ত তৈরি হয়ে গেছে, গুছিয়ে বসেছিল। হ্যাঁ, এবং যার আড়ে বহরে মানে রাজনৈতিক নেতৃত্ব থেকে আমলা, নানান অংশের মানুষ, মনোনীত সদস্যরা, নির্বাচিত সদস্যরা, মানে গণতন্ত্রের প্রায় প্রতিটি ভাগকেই তারা এমন ভাবে দূষিত করেছিলেন যে এই ইকোলজিটা একে অন্যকে দিয়ে থুয়ে খেয়ে নিজেদের ব্যাপারটাকে একটা কায়েমি ব্যবস্থা, একটা মৌরুষি পাট্টার মতো সাজিয়ে তুলেছে। স্বাভাবিকভাবেই মানুষ এগুলো দেখেছে, মিডিয়া মানুষের চক্ষু হিসেবে এগুলোকে তুলে নিয়ে এসছে, আমরা বারবার দেখেছি। এই মুহূর্তে সেই ছবিগুলো আরো বিকট, আরো প্রকট হয়ে পড়ছে। যখন 26,000 মানুষের চাকরি চলে গেল স্কুল দুর্নীতির জন্য, স্কুল শিক্ষা দুর্নীতির জন্য, এবং সামনে আরো 32,000 প্রাইমারির দুর্নীতির মামলা সুপ্রিম কোর্টে গেছে। দেখা যাক সেটা কোথায়। যারা এই টাকা দিয়ে চাকরি নিয়েছিলেন সেই মানুষগুলো টাকা ফেরত দেবেন না, লজ্জায় আজকে মুখ দেখাতে পারছেন না, কালো তালিকায় নাম উঠে গেছে, জীবনে আর সরকারি চাকরির জন্য আবেদন করতে যেতে পারবেন না। কিন্তু যে নেতাদের হাতে টাকা তুলে দিয়েছিলেন তাদেরকে ছেড়ে দেবেন? আপনাদের জীবন কলঙ্কিত হয়ে গেল, সম্মান কলঙ্কিত হয়ে গেল, শিক্ষক নামের একটা পেশা কলঙ্কিত হয়ে গেল। এবং শুধু শিক্ষকতার পথ কেন বলছি, এখনো তো মানে আলিবাবার গুহাতে ঢোকাই যায়নি, এসবের চিচিং ফাঁক ফলাতে পাথরটা সরেছে মাত্র। এই স্কুল শিক্ষা দুর্নীতি, এবার আসুন কলেজে, আসুন বিশ্ববিদ্যালয়ে, কত টাকার বিনিময়ে একটা বিশ্ববিদ্যালয়ের পদ বিক্রি হয়েছে, অধ্যাপক পদ, এক একটা প্রশাসনিক পদ, রেজিস্ট্রার বলুন, ভাইস চ্যান্সেলর বলুন, তাদেরকে কি কাজে পাঠানো হয়েছিল, কিভাবে বিশ্ববিদ্যালয়ের সম্পদ লুট করে বাইরে বিক্রি করে দিতে হবে। এই সমস্ত ব্যবস্থা যে একটা সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছিল সো কল্ড শিক্ষা দপ্তরের নামে। খাদ্য দপ্তরে আসুন, চেহারাটা দেখুন। অর্থাৎ কিনা একটা লুটতরাজ চলেছে 1.5 দশক ধরে। এই লুটতরাজের ছবিগুলো মানে সেই সময় আমরা একটু আভাস পাচ্ছিলাম, সেগুলো ছিল হিমশৈলের চূড়া। এখন হিসেব হবে অমিতাভদা, এর হিসেবই চলছে এবং এর হিসেব হবে। তবে আইনের হাত যে কত লম্বা এবার কি টের পাচ্ছে প্রভাবশালীরা, এই প্রশ্নের জায়গা আমি দীপঙ্কর দার কাছে আসি। মানে দীপঙ্কর দা, আমি জানি না আজকে ভাইপো বাবু যার নাম সম্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পলতার মাটিতে দাঁড়িয়ে যে হুঙ্কার ছেড়েছিলেন, তাতেই গর্তে ঢুকে গেল জাহাঙ্গীর। আজকে ভাইপো বাবুকেও দেখলাম না, জাহাঙ্গীর যে ডিসিশন নিচ্ছে সে বলতে পারছে না কেন ডিসিশন নিলেন। দলের কেউ আপনাকে কিছু বলেছে? কোনো কিছু বলছেন, একটা কথাই বলে যাচ্ছেন, আপনাদের ডেকেছি, মানে সাংবাদিকদের ডেকেছি এই কথাই বলতে, আমি লড়াই করছি। কি মারাত্মক ভয়ঙ্কর ছবি। না মনিমা, এখানে দীপঙ্কর একটু বলার আগে একটা কথা খালি আমি বলবো। বলুন। মনিমা,
সেটা হচ্ছে এত বিপুল পরাজয়, জনগণের এত বিপুল প্রত্যাখ্যান পাওয়ার পরেও কি পরিমাণ নির্লজ্জ এরা আবার জাহাঙ্গীর খানকে ওই ফলতায় দাঁড় করিয়েছিল। একটা ভদ্র মানে এক মানুষ খুঁজে পেল না তৃণমূল ওইখানে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করানোর জন্য। অর্থাৎ এরা অ্যাডামেন্ট এই এলিমেন্ট গুলোকে এরা কোনোদিন ছাড়বে না, বরং বলা যেতে পারে বাঘের পিঠে চেপে বসছিলেন, তো এরা এত সহজে নামতে দেবে না এই বাঘের। ঠিক 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 আছে, আচ্ছা হ্যাঁ। দেখুন, আমি আসছি আপনি নিরঞ্জনদার কাছে আসছি। পুষ্প যাই বলুন না কেন, ডায়মন্ড হারবার মডেলের কথা বলছিলেন। ডায়মন্ড হারবার মডেলটা তো এটাই, ভারতবর্ষের বুকে যত নির্বাচন হয়েছে এতদিন থেকে 52 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো বিধানসভা ক্ষেত্রে নির্বাচন কমিশনকে এই ভোট লুটের জন্য স্থগিত রাখতে হয়নি। কেউ মারা গেছে প্রার্থী, তার জন্য উপনির্বাচনে যে স্থগিত হয়েছে সেগুলো হয়েছে, কিন্তু এরকম ঘটনা ঘটেনি। ডায়মন্ড মডেল হচ্ছে এটাই যে ভোট দিতে যাওয়া যাবে না, গ্রামের সামনে দাঁড়িয়ে থাকবে হিন্দু পাড়ায়, জাহাঙ্গীর বাহিনী একজন বেরোলে ভোট দিতে পারবে না। ডায়মন্ড মডেল এটাই, ওই এলাকা থেকে লাভ জিহাদের মাধ্যমে মেয়েরা হারিয়ে যাবে, সেই মেয়ের মাকে থানায় গিয়ে ডায়েরি করতে গেলে ডায়েরি করতে পারবে না। ডায়মন্ড মডেল এটাই, যে মডেলের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলে নিয়ে গিয়ে কালীঘাটে পৌঁছে দিতে হবে। এ জাহাঙ্গীর তো শুধুমাত্র উপলক্ষ মাত্র। আমরা দাঁড়িয়ে বলছি, প্রমাণ সহ আগেও বলেছি এখনও বলছি, এই যে তোলাবাজ ভাইপো, এই চ্যানেলে তখন বলতাম, তখন বলতে যে বিরোধী দল হয়ে কি করে বলে, আজকেও সেই কথা বলছি। এই তোলাবাজ ভাইপো মডেল দেখাচ্ছিল সারা ভারতবর্ষে এই মডেল হবে ভোট লুটের মডেল, সারা ভারতবর্ষে এই মডেল হবে টাকা লুটের মডেল, সারা ভারতবর্ষে এই মডেল হবে চাকরি লুটের মডেল। এটা ভারতবর্ষে চায়? আগামী দিন দেখুন না, আমি বলে যাচ্ছি মডেল এটাই। ওই যে 7,10,000 সামথিং ভোটে জিতেছিলেন, আর ওই ফলতাতে 10,000 মানে 1 লক্ষ বেশি ভোটে জেতা, এই জেতা আরে হারা, এত 1 লক্ষ ভোটে তো জিতেছিলেন ডায়মন্ড। 1 বছর হলো, 1.5 বছর হলো, 2 বছর হলো, 2 বছরের মধ্যে আজকে ভোটে লুটতে মানে ভোটে লড়ার মানসিকতা নেই কেন? আর তার কারণ হচ্ছে গিয়ে জাহাঙ্গীর হচ্ছে গিয়ে সামান্য পেয়াদা, জাহাঙ্গীর কিছু নয়। আমরা বারবার বলেছি যে হাওয়াই চটি না, হাওয়াই চটি ও সমস্ত লুটের জন্য দায়ী ওই হাওয়াই চটি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যিনি থাকেন, যিনি সততার প্রতীক বলে বাংলায় ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতা আসার পর থেকে 2 বছর 14 সাল থেকে একেবারে অসততা থেকে সারা বাংলার মানুষকে, যুব সমাজকে, প্রতিটি মানুষের উপর বোঝা চাপিয়ে গেছেন, দুর্নীতি সমাজে দিয়ে গেছেন এবং সমাজ ব্যবস্থা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছেন। শুনুন, চাকরি দুর্নীতি সব ঠিক আছে, একটা প্রজন্মকে নষ্ট করে দিয়েছেন, একটা প্রজন্মকে নষ্ট করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কালীঘাটে দাঁড়িয়ে নালার পাশে থাকা তেমন একজন মহিলা। বলতে আজকে মানে বাধ্য হচ্ছি, মহিলা মাতৃসম, কিন্তু যে একজন মহিলা সারা বাংলার মাতৃজাতিকে কলঙ্কিত করেছেন, সারা বাংলাকে ধ্বংস করে দিয়েছেন। এবং সেই মডেলের একটা ভাবতে পারেন কি হচ্ছে, ভোট দিতে যাবেন, ভোটার লিস্টে বিজেপির পদ নেই, একটা না 34টা বুথে বিজেপির সিম্বলে স্টিকার মারা। আপনি ভাবুন, একটা না 34টা, শুধু ঘোষপাড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভোট দিতে পারবেন না। আজকে 7,10,000 যদি আজকে লোকসভা নির্বাচন যেভাবে বিধানসভা নির্বাচন 2026 হয়েছে, আমরা বলেছিলাম ঠিক সেভাবে যদি 2024-এর লোকসভা নির্বাচন হতো, ভাইপো 7 লক্ষ লাগতো না, ভাইপো কোনোদিন আর বিধানসভা লোকসভায় যাওয়ার চান্স পেত না। কিন্তু ভোট লুটটা করতে হবে, আর এই লুটের জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী সব ব্যবস্থা করে দিয়েছে। ঠিক আছে, একটু তৃণমূলের থেকে একটুখানি রিঅ্যাকশন নিই। আমরা ডায়মন্ড হারবার মডেল শুধু না, ডায়মন্ড হারবার যারা মডেল তৈরি করেছে, জাস্ট 10 সেকেন্ড, ডায়মন্ড হারবার মডেল যিনি প্রবর্তন করেছেন, আপনাকে বলে যাচ্ছি চ্যানেলের মাধ্যমে, খুব শিগগিরই তার অবস্থান ওই শ্রীঘরে হবে। আচ্ছা, আগে তো মানে সম্পত্তির যে হিসেব না পেলে পরে তো নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হবে এবার, তো এটা আসছি আমরা ডেফিনেটলি। বলুন নীলাঞ্জন বাবু, বলুন। দেখুন, প্রথম কথা হচ্ছে, একটু আগে যিনি রাজনৈতিক বিশ্লেষক যে কথাটি বললেন, একটা কারেকশন করি, যে এখানে কিন্তু নতুন করে কোনো নমিনেশন হয়নি। এটা যেহেতু একটা রিপোল, আগে যেটা নোটিফিকেশন হচ্ছিল তার উপরেই পোল হচ্ছে, এবং এখানে কোনো নতুন কোনো প্রার্থী আসেনি। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আজকে জাহাঙ্গীর খান যিনি নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন সর্বসমক্ষে, তিনি আজকে যেরকমভাবে পুষ্পা একদম পুরো শুকিয়ে গেল দেখলাম, তো সেই জিনিসটা আমাদের সকলের কাছেই অবাক করেছে। এবং এটা দলীয় কোনো সিদ্ধান্ত নয়, এটা জাহাঙ্গীর খানের ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা দল এটা সমর্থন করে না, আমরা এটা তীব্র ধিক্কার জানাই। উনি চাপের কাছে নতি স্বীকার করেছেন। কিসের চাপ? আমি জানি না, সেটা তো বিজেপি বলেছিল ভয় আউট ভরসা ইন,
কি এমন হলো যে প্রধান বিরোধী দলের যিনি প্রার্থী এই একটি পুনর্নির্বাচনে, সেখানে তাকে বসে যেতে হলো। তা ভরসা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন না কেন? ভরসা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন তা কে বলেনি। দেবেন? আমি কয়েকটা ছবি দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আমাকে শেষ করতে দিন। জাহাঙ্গীরের ছবি দেখাই কয়েকটা আমি। এই ভরসা কেন তিনি তো পাচ্ছেন না? তৃণমূলের প্রার্থী ছিলেন, এটা শুনুন, তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি তৃণমূলের একজন এখনো অবধি দক্ষিণ চব্বিশ পরগনার একজন কর্মাধ্যক্ষ, সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই। কিন্তু যেরকম ভাবে চাপের কাছে তিনি নতি স্বীকার করলেন এবং যেরকম ভাবে বিগত কিছু দিনে 100 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে সেখানে অ্যারেস্ট করা হয়েছে, সেখানে জাহাঙ্গীর খানের খুব মানে প্রিয় পাত্র কিছু মানুষকেও অ্যারেস্ট করা হয়েছে। তো সেই অবশ্যই তিনি তো দলের নেতা, তিনি তো দলের প্রার্থী দলের ছিলেন। নেতা, ফলতার মাটিতে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের খুব গুরুত্বপূর্ণ একজন নেতা জাহাঙ্গীর, যার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত না রাখলে পরে এই দূরে যেতে পারতেন? অবশ্যই, কিন্তু সেই জায়গাতে তার মনে হয়েছে আজকের দিনে তার উপরে তার যে এতটাই ভীত, সে এতটাই ভয়ভীত বিজেপির নতুন যে সরকার এসছে তাদের দ্বারা, তাই জন্য তাকে এরকম একটি সিদ্ধান্ত নিতে হয়েছে। সেটাকে দলের তরফ থেকে আমি এখানে স্পষ্টভাবে আমি এটাকে কন্ডেম করছি এবং বলছি এটা দলীয় সিদ্ধান্ত নয়, এবং ফলতার মানুষের কাছে আমি এটা অ্যাপিল করব। আমি জানি না আমি এখন করতে পারি কিনা, বোধহয় টাইম পেরিয়ে গেছে, কিন্তু আমি তাদের বলবো যে ভোটটা কিন্তু সিম্বলে হয় এবং সিম্বলটা রিপ্রেজেন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার এতটুকুই অ্যাপিল থাকবে। যেই ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক আছে, সেখানে আর নতুন করে কিছু বলার নেই। ম্যাডামের কাছে আসবো, তার আগে একটা বিরতি নিয়ে আমি। তবে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস, ফলতার তো শক্ত বাটি ডায়মন্ড হারবার, সেখানকার এই ছবিতে দেউলিয়া হয়ে গেল কিনা তৃণমূল কংগ্রেস রাজনৈতিকগত দিক থেকে, সেটা নিয়ে জাহাঙ্গীরের রণভঙ্গ আর তৃণমূল কংগ্রেসের ভেতরের ব্যাপক ভাঙন, তার ছবিটা অলরেডি স্পষ্ট। এই কারণেই স্পষ্ট, একজন প্রার্থী সে এত বড় বড় ডায়লগবাজি করলো, যার মাধ্যমে আমরা এত কিছু শুনলাম, ঝুঁকে গানে এই পুষ্পা যে ফেমাস ডায়লগ, তার মুখ থেকে শুনলাম। তারপর আবার তৃণমূলের পর 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 সবাই কপি করতে করতে আমরা দেখলাম যে এই ডায়লগ বলা শুরু হয়ে গেল। তো অজয় পাল সেই সময় যখন পৌঁছলেন এবং যে হুঙ্কার তিনি সেখানে দিয়েছিলেন যে রেয়াত করা হবে না, যে ভুল কাজ সে করে যাচ্ছে, তারপর থেকে পরিস্থিতি এমন জায়গায় চলে গেল যে কার্যত একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে গেল। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে তার এই সিদ্ধান্ত নাকি তার নিজের সিদ্ধান্ত, দল নাকি এই সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করছে না, যেটা তৃণমূল কংগ্রেস দাবি করছে। তো হঠাৎ এই সিদ্ধান্ত কিসের ভয় আমরা জানি না, কিন্তু সেই ভয়টাকেও বলতে পারছেন না। আমি জানি না, যাই হোক, আমি দোলন দাস রয়েছেন কংগ্রেস মুখপাত্র, তার কাছে আসি। এই রাজনৈতিকগতভাবে দেউলিয়া হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের ফলতা থেকে, এটার তাৎপর্য আপনার কাছে কি মনে হয়? এটা দেখুন, এটা হবারই ছিল, এটা আমরা অনেকদিন আগে থেকেই জানি। তার কারণ হচ্ছে আমি ওই জেলারই বাসিন্দা, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমি থাকি। আমরা দেখেছি এই এতবার যে ভোট হচ্ছে, সে ভোটের ফলে আমাদের যে প্রার্থী দাঁড়ায়, তারা কোনো সময়তেই প্রপারলিভাবে ভোট করতে পারে না। প্রত্যেকবারই দেখি যে ভোট করতে গেলেই তাদের বাড়িতে আগুন লেগে যাচ্ছে। হ্যাঁ, তারপর তাদেরকে ভোট দিতে যখন যায় তখন তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না, আগে থেকেই বলে দেয় তুমি কিন্তু ভোটের ওখানে যাবেই না। তা এই ধরনের মানে ভয়াত্মক ব্যাপার এতদিন ধরে ওখানে হয়ে আসছে, দীর্ঘ 15 বছর ধরে। ভরসা আসলো এখন, ভয় আউট। তো তৃণমূল বলছে তো ভয় নাকি বিজেপি দেখাচ্ছে এই মুহূর্তে। না, ভয় দেখাচ্ছে। এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যাকে নিয়ে এদের আশা, যাকে নিয়ে এদের ভরসা, সেই দিদি আর আপনার দিদির ভাইপো, তারাই যখন চুপসে গেছে, তখন তাদের চেলাদের তো আর কোনো জায়গা হচ্ছে না। ফলে তার চেলারাও চুপসে যাচ্ছে। তার যে এত বড় বড় কথা, জাহাঙ্গীর একটা ত্রাস, ফলতাতে একটা ত্রাস, ওয়াই ত্রাস। তা আমরা কেন এই ত্রাসটাকে আমরা মেনে নেব? আজকের মানে মানুষ ম্যান্ডেট করেছে বিজেপিকে, বিজেপি এসছে, সেটা অবশ্যই ভালো কথা। তারা যদি আরো উন্নতি করতে পারে, সেটা মানুষ জনগণ দেখবে আগামী দিন কি করতে পারে। এবার তাকে নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আপনাদের জাহাঙ্গীর নিয়ে যে কথাটা হচ্ছে, জাহাঙ্গীর একটা বাচ্চা ছেলে, তার বয়স অনেকটাই ছোট। তা সে এসে তার এমন কি ক্ষমতা গজালো, সে আপনি বজবজ বলুন, মেটিয়া বুরুজ বলুন, যে 7টা বিধানসভা আমি আপনাকে বলছি, মহেশতলা বলুন, ফলতা তো ওর নিজের জায়গা, এবং ও মানে বজবজ এবং ফলতা এই দুটো জায়গা ও রীতিমতো কন্ট্রোল করতো। এবং আমাদের পার্টির লোকদের যেভাবে ভয় দেখিয়েছে, এই ধরুন প্যান্ডেল করে, মানে কোনো মিটিংয়ের ধরুন কোনো বাস পুঁতে গেল, দুপুরবেলা ধরুন পুতলো, সন্ধ্যাবেলা এসে যখন দেখা যাচ্ছে বাসগুলো খুলে নেওয়া হচ্ছে। এই ধরনের ত্রাস, এবং আমাদের কর্মীদেরকে রীতিমতো মারা হয়েছে। তারা যাতে ভোটে না দাঁড়ায়,
তারপরে আপনার যেটা আপনাদের পঞ্চায়েত ভোট, সেই ভোটের ত্রাস। এবং আমি নিজে একজন অ্যাডভোকেট হয়ে বলছি, আমি আলিপুরে নিজে দেখেছি যে ওই আপনার 2016 কি যেটা 17তে যেটা পঞ্চায়েত ভোট হয়েছিল, তাতে আমি দেখেছি মুখের মধ্যে পুরো ফেটে বেঁধে রীতিমতো রিভলভার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং তাদেরকে যারা নমিনেশন দিতে যাচ্ছে তাদেরকে নমিনেশন দিতে দেওয়া হবে না। তাই এই মানে ধরনের ত্রাসগুলো তো আমরা দেখে এসেছি তৃণমূলের সময় থেকে। আজকে দিদি আমাদের আশা ভরসা, দিদির ভাইয়া হাওয়াই চপ্পল, মানুষ কত কি 1,500 টাকা লক্ষ্মী ভাণ্ডার, কিন্তু এগুলো দিয়ে তো দেখুন মানুষের মনের মধ্যে যে ভয় বা ভীতি, সেটা তো মানে তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে। খুব স্বাভাবিক। আমি বলছি নীলাঞ্জন হাসছেন কারণ আমি জানি না, আমি যদি তার জীবন, রাজনৈতিক জীবন আমি একটু জানাই আপনাদের। জাহাঙ্গীর খানের রাজনৈতিক জীবন বিতর্কে কত সাল থেকে, 2013 থেকে 2018 সাল বেলসিঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। এরপর 2018 থেকে 2023 সাল পর্যন্ত ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তিনি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সেই পদে ছিলেন। অভিযোগকারী কি দাবি করছে ভাবুন। এই সময়ের মধ্যে তার পরিবারের হাতে বিপুল স্থাবর অস্থাবর সম্পত্তি গজিয়ে উঠেছে। 2022 সালে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছিল। প্রশাসন তখন সেই সময় তৃণমূল কংগ্রেস কন্ট্রোল করেছে, আর যে কারণে খুব স্বাভাবিকভাবে কিছুই হয়নি অভিযোগ করলে পরে। এই তো পরিস্থিতি নিলাম না, যদি কোনো অভিযোগ, যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, তো তার বিরুদ্ধে যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়, সেটা একটা সম্পূর্ণ একটা আলাদা প্রক্রিয়া। এবার সেক্ষেত্রে জাহাঙ্গীর খান কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কোর্ট তাকে একটা সাময়িক ইমিউনিটি দিয়েছিল যে ইলেকশনের জন্য সে কন্টেস্ট করবে, এই সময় যেন তাকে কোনো রকমের কোয়ার্সিভ অ্যাকশন না নেওয়া হয়। তো সেটা হয়েছিল, কিন্তু তারপরে এমন কি হলো যে আজকে জাহাঙ্গীর খান বাবুকে এসে বলতে হচ্ছে যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এসে প্রতিশ্রুতি দিয়ে গেছেন সোনার ফলতা বানাবো। তো এই সোনার ফলতায় হঠাৎ করে তিনি আকৃষ্ট হয়েছেন, তো বোঝাই যাচ্ছে যে কিছু তো ভেতরে কিছু হয়েছে। যাই হয়ে থাকুক, দলের তরফ থেকে আমরা বলতে পারি তৃণমূল কংগ্রেস ময়দানে ছিল, তৃণমূল কংগ্রেস লড়বে, এবং আমাদের কাছে কোনো রকম এই চান্সটা ছিল না যে প্রার্থী চেঞ্জ করার। এবং এখন উনি একদম ফ্যাগেন্ডে এসে যেরকম আজকে বলেছেন, এখন তো কিছু বলাই যাচ্ছে না। আমি এতটুকু বলতে পারি, সিম্বলটা জোড়াফুল, মানুষ বাকিটা বিচার করবে। মানুষ বিচার করেছেন, সেখানে মানুষজন বেরিয়েছিলেন রাস্তায়। ফলতায় তো তৃণমূল কংগ্রেস জিতেই গেছিল। তৃণমূল কংগ্রেস, এটা তো একটা মানে নতুন করে আবার একটা রিপোলিং এর ব্যাপারটাই তো খুবই আশ্চর্যজনক। এবং এখানে এই যে ভয়টা যেটা হচ্ছে, সেখানে এই যে কোথায় এই অজয় পাল শর্মা যিনি বলে গেছিলেন এনকাউন্টার স্পেশালিস্ট সিংহম, তারা কোথায়? তারা সেই সিংহ কি আমাদের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? কি মুশকিল? ভয়টা পাচ্ছে তো জাহাঙ্গীর। না, ভয়টা জাহাঙ্গীর পাচ্ছে। তাহলে শাসক দল যখন তৃণমূল কংগ্রেস ছিল, ইলেকশন তার মানে আপনারা স্বীকার করছেন, তার মানে তৃণমূল কংগ্রেস ছিল, তখন বিজেপি আজকে জাহাঙ্গীর তো তখন তো জাহাঙ্গীর একদম মানে হাতের মধ্যে মানে দু হাতে দুটো তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা তাকে আজকের দিনে মোকাবিলা করবো কি করে? সরকারি তো রাজ্য সরকার কি করবে এখানে? রাজ্য সরকারি, আপনাদের সংগঠন নেই, আপনাদের পুলিশ মন্ত্রী কে? আপনাদের ফাইট করার কোনো ইয়ে নেই, আপনাদের লিডার নেই, লিডারশিপ নেই। তার ভাইপো দাঁড়াচ্ছে, আপনি সেটা বলতে পারবেন না। আরে লিডারশিপ না থাকা মানে কি তাকে মেরে দেওয়া? লিডারশিপ না থাকা মানে কি মেরে দেওয়া? মেরে দেওয়া কে মেরে দিয়েছে? কে মেরে দিয়েছে? আজকে তো আমরা দেখছি দিনের পর দিন আমাদের দলীয় লোকেরা, বিরোধী দলের প্রার্থী ভোটে দাঁড়াতে পারেনি, তাকে আজকে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তাকে বিদ্রোহ করতে বাধ্য করা হয়েছে। তখন রাজ্য সরকার ছিল, এটা তার উপরে এমন কিছু চাপ সৃষ্টি করেছে, তাই জন্য তাকে এটা করতে হচ্ছে। যদি তার বিদ্রোহ করারই থাকতো, সে তো দলের সাথে কথা বলতে পারতো। ঠিক আছে, চলুন বুঝলাম। আমি বলছি আজ থেকে আচ্ছা আলোচনায় আসবো। আজ থেকে 15 দিন আগে পর্যন্ত কেউ ভাবতে পারেননি এরকম পরিস্থিতি হবে। আসছি নীলাঞ্জন, অমিতাভদার কাছে আসছি। বেশ আমি বলছি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়লগ গুলো মাথায় চলে আসে। যাই হোক, আমি আসবো সেই জায়গায় আলোচনায় আসবো। অমিতাভদা বলুন। হ্যাঁ, আমি নীলাঞ্জনকে বলবো, বেশ বহুদিন পর তৃণমূলের পক্ষে একটি ঝকঝকে মুখপাত্রকে দেখতে পাচ্ছি, উচ্চারণও পরিষ্কার, যুক্তিও বেশ শানিত, মজা লাগছে। একই সঙ্গে একটি প্রশ্ন বলি নীলাঞ্জন, এই যে ধর তুমি বললে যে কি এমন ঘটলো যে শুভেন্দু অধিকারীর বলা সোনার ফলতা গড়ার প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে তিনি রাজনীতির এই প্রতিদ্বন্দ্বিতার ময়দান থেকে পালালেন। ভেবে দেখো তো, তোমাদের যখন সরকার ছিল সেই সময় যারা বলতো যে আমি দিদির নেতৃত্বে উন্নয়নের জন্য যোগদান করলাম, বা দলে থেকে কাজ করতে পারছিলাম না, দমবন্ধ লাগছিল,
তখন তোমরা তলিয়ে দেখতে গেছিলে যে দলে তাদের কতটা দমবন্ধ এবং কেন দমবন্ধ লাগছিল, হঠাৎ দিদির অনুপ্রেরণায় উন্নয়নের দিকে এরকম বেগে ধাবিত হচ্ছিল কেন, তলিয়ে দেখতে গেছিলে? আজকে তোমার মনে হচ্ছে এই ব্যাপারটাতে কিছু ডালমে কুচ কালা হয়, মানে তোমার বক্তব্যের জায়গা থেকে যে বুঝলাম, সেই ডালমে কুচ কালার ব্যাপারটা যদি গোড়া থেকেই তোমরা দেখতে এবং বিচার করতে, তাহলে আজকে তোমার এই বক্তব্যটা অনেক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। মুশকিল হচ্ছে ইউ আর বিং পেইড বাই দ্য সেম কয়েন। তোমরা যে মানে দাক্ষিণ্য দিয়েছো সেই মূল্যেই তোমাদের দক্ষিণা প্রদান করা হচ্ছে। অতএব এইটা দেখে আর বিস্ময় প্রকাশ করার কোনো জায়গা নেই। এক, 2 নম্বর কথা, এটাও তোমাদের মাথায় রাখতে হবে, এই যে গোটা ব্যবস্থাটা, এই ব্যবস্থাতে বিগত 15 বছর ধরে আইনের শাসন বলে কিচ্ছু থাকেনি। আর থাকেনি বলেই এরকম একটা মানে উচ্চিংড়ে, আমি একেবারে শব্দটা ব্যবহার করে বলছি, অল্প বয়সী উচ্চিংড়ে, কি এর রাজনৈতিক অভিজ্ঞতা, কি এর মানসিক পরিপক্কতা, যে একটি পঞ্চায়েত প্রতিষ্ঠানের কর্মাধ্যক্ষের মতো জায়গাতে তাকে বসিয়ে দেওয়া হবে, কি এর শিক্ষাগত যোগ্যতা, জেলা কি আছে পরিষদ, জনস্বার্থ পঞ্চায়েত বোঝবার না, সক্ষমতা? জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। সংবিধান বোঝেন? আমি তো সংবিধান সেটাই বোঝেন, বললাম, জানেন? একটা বাচ্চা ছেলে, তার কি এত জানেন? ক্ষমতা? দেখুন, ডায়মন্ড মডেল পার্টিতে ক্ষমতা হবে না কেন? ভুলভ্রান্তি তো হয়েছে। মানে আজকে আপনি মানুষ বুঝতে যদি পারছেন আমাদের তৈরি রিজেক্ট করে করে দিচ্ছে। থাকে, মানুষ যদি তাই আজকে তার আমাদের এমন রিজেক্ট করে ক্ষমতা। মানুষ থাকে, তো রিজেক্ট করে দিয়েছে, আর আমি কি বলছি রিজেক্ট যদি করে থাকে তার জন্য সময় নিশ্চয়ই অপেক্ষা কোথাও না ছিল, কোথাও মানুষ ভুল ছিল। reject করেছে। এক সেকেন্ড দিদি, যদি মানুষ আমাদের রিজেক্ট করে থাকে তার মানে দলের ভেতরে ভুল ভ্রান্তি সৃষ্টি হয়েছিল, সেটাকে আজকের দিনে আলাদাভাবে আমার বলার কিছু নেই। কিন্তু আজকে আমাদের আলোচনাটা হচ্ছে জাহাঙ্গীর খান কেন এরকম ফ্যাগ এন্ডে এসে সে আজকে উইথড্র করতে বাধ্য হলো, যে কারণে- তার মানে ভয়ের যে কারণে পরিস্থিতি fag তৈরি end হয়েছিল। এসে নীলাঞ্জন এই দাস উত্তরটা মুখোপাধ্যায় ইলেকশন হয়েছে। কমিশন আরে দিতে আবার হবে, এটা ইলেকশন আরে কমিশন। আপনাদের এত বড় লিডারশিপ থাকতে ভয়ের পরিস্থিতি তৈরি হয় কি করে? একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন 4 তারিখ থাকবেন, দেখা হবে, দেখে নেব। আরে একজন আমি বুঝে উঠতে পারছি স্বরাষ্ট্রমন্ত্রী যদি এসে বলে- দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে পারেন, না, না, তার একজন- ক্ষমতা কত বড়? সত্যি একজন বাবা। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা এবার প্রথমবার দেখলাম যে এসে বলল যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উল্টা লটকা কর সিধা কর দেবে। একবারও তৃণমূল এটাই কর্মী বলেছে। কথাটা বলেনি, Absolutely তৃণমূলের তাই বলেছে। গুন্ডারা। গুন্ডা, আপনি আগে তিনি কথাটা তো ঠিক করে সবাইকে বলুন তাহলে। মমতা কা গুন্ডা এটা আরে, বলেছেন। কি মুশকিল? এটা বলছেন তিনি গুন্ডা তাহলে তৃণমূলের কি? সব বলছে যে ঘর মে রহো, হ্যাঁ। ঘর মে রহো। হ্যাঁ। মানে ইলেকশনের দিন যদি 29 তারিখ को अगर निकले तो उल्टा लटका कर একদম, सीधा कर देंगे। কোনো গুন্ডা যাতে এটা- রাস্তায় না এটা- বেরোয়। এটা একটা স্বরাষ্ট্রমন্ত্রীর একদম ভাষা হতে বলবেন, পারে? কেন না হওয়ার কি কেন আছে? হবে? এ কি? দেশে তো একটা আইন কানুন বলে কিছু কেন? নেই, শাসকের আইন। আপনার অভিষেক শাসকের- বন্দ্যোপাধ্যায় যদি শাসকের বলতে আইন পারে। চলবে। শাসকের এই ত্রাস চলবে। অমিত শাহ যে কথা বলে গেছিল তার বিরুদ্ধে আপনি যে আজকে গুন্ডাদের হুঁশিয়ারি দেবেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? তো তিনি তাই আসছি, বলছেন। অমিতাভ দা আসছি, বলুন যে পুলিশ দীপঙ্কর action দা নেবে। আসছি। তিনি বলি, বলছেন, বাহ, হয়েছে, হয়েছে, ভাই, অনেক হয়েছে। আবার প্রশ্ন, গর্তে কেন ঢুকে গেলেন জাহাঙ্গীর? তার জবাব আপনাকে দিতে হবে। কেন আমার কাছে ঢুকলেন জবাব নেই। আপনাকে খুলে বলতে হবে। সে- তাহলে সে নিশ্চয়ই একটা ভয় বিরতির পর পেয়েছে। ফিরে আসছে। সে ভয়- কিসের ভয়? আবার প্রশ্ন কিসের ভয়? আপনি উত্তর দিতে পারবেন না। একটা ছোট্ট বিরতি পর আসছি। সঙ্গে এলাম, বিরতির পর আলোচনা করছিলাম, তবে কার ফুস হয়েছে আমি জানি না, জাহাঙ্গীরের হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলো, তবে ফুস তো দুজনেরই হয়েছে, মানে ফুস, হাওয়া ফুস। তো আমি একটু দীপঙ্করদার কাছে আসি, এই কথাটা কেন বলতে হচ্ছে আমাকে বারবার? আমি আবারও প্রশ্ন করছি, একজন এত যে দলের প্রধান, যিনি ডায়মন্ড মডেল বার করেছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন দাঁড়ালেন না পাশে? বলি, হ্যাঁ, এ একটা কথা আছে প্রচলিত বাংলায় যে চারানার নকুলদানা তার আমার ক্যাশমু। এই কথাটা অমিত শাহ সম্পর্কে মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিল। কে বলেছিল? এই তোলাবাজ ভাইপো। এই তোলাবাজ ভাইপো কয়লা, বালুই, পাথর, সোনা থেকে শুরু করে সব কিছু তোলাই ভাইপোটা দিচ্ছে। এত বড় মানে ক্রিমিনাল থেকে বড় চরম ক্রিমিনাল আমি বলতে পারি। এই ছেলেটা যার নাম বলছেন জাহাঙ্গীর, এই ছাত্র রাজনীতি করতে, আমি ছাত্র রাজনীতি করতে করা থেকে ছোটোবেলা থেকে দেখেছি। ছেলেটা শোনেন, এদেরকে আপনি যেমনভাবে বানাবেন রাজনৈতিক নেতা লিডার, এ 2021-এ আসা, 2011-এ লিফটে আসার পর বাংলার রাজনৈতিক সমীকরণ পাল্টে দিল। যত চোর, স্যাঁচড়া, চিটিংবাজ, গুন্ডাবাজ, মানে হারমাত, সিপিএম এর সবগুলোই তৃণমূলে ঢুকে গেল। ঢুকে গিয়ে তাদের একমাত্র কাজ কালীঘাটে টাকা পাঠানো, 30B, ওই হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি, নাম হরিশচন্দ্র ছিল দাতা হরিশচন্দ্র, তার নামটাকে কলঙ্কিত করেছে এই হরিশ মুখার্জি আর হরিশ চ্যাটার্জি দিয়ে এই পিসি আর ভাইপো। জানি না, দীপক ঘোষের বইটায় অনেক কিছু বলা আছে, বলছি না, কিন্তু একটা কথা বারবারই বলছি, আমি বলছি যে মানে এই জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন, 34টা MLA হয়েছে এই নামে। শুধু রাজনীতি করতে গিয়ে ছুটে যেতে হবে তাদের কাছে,
আর ভারতবর্ষে পশ্চিমবঙ্গের রাজনীতি করতে আরেকটা সম্প্রদায়, তাদের রাজনৈতিক কোনো বাতাবরণ, তাদের কোনো দাম নেই। একটা সম্প্রদায়কে দুধের গায়ে বানিয়ে দিল, একটা সম্প্রদায়কে বললো 1 সেকেন্ডের জন্য সরে গেলে এই বাংলায় থাকতে পারবেন। তো আমরা প্রমাণ করে দেখিয়েছি, এই সনাতনীরা বাংলায় প্রমাণ করে দিয়ে গেছে 1 সেকেন্ড লাগে না। তারা 1 সেকেন্ডের বোতাম টিপে প্রমাণ করে দিয়েছে আপনাদের অবস্থান কোথায়। ঠিক আছে। আর স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাড়ুন, নির্বাচন কমিশন তাকে বলছে আপনি 4 তারিখে 12টা পরে বুঝে নেবেন আপনি থাকবেন। তো আপনি যেখানে থাকবেন সেখান থেকে খুঁজে বের করে টেনে নিয়ে আসবেন। সাংসদ বলছে কোন আরে বাবা আছে সাংসদ বাঁচাবে? বলছে ভারতবর্ষের সাংবিধানিক প্রধান 324 ধারায় নির্বাচন কমিশন যাকে না, দিয়ে আমি গেছে, শুনতে সেই- চাই এবার সেই সাংবিধানিক প্রধানকে বলছে টেনে বের করে নিয়ে আসবে। সবই আমরা শুনেছি। এটা কি বক্তব্য? না, আজকে এই বাংলার লোক থাপ্পড় মেরেছে, এখন রাস্তায় বেরোলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে- এখন রাস্তায় বেরোবে বাংলার মা বোনেরা জুতো দিয়ে ওকে তাড়া করবে। অমিতাভদা সংক্ষিপ্ত শুনবো আপনার থেকে, কারণ এই যে ডেডলাইন পড়ে গেল 7 দিনের মধ্যে, যা সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপাততভাবে নজরে 17টা, এই যে সম্পত্তি যদি না হিসেব দিতে পারে তাহলে পুরসভা ভাঙবে, স্পষ্ট বলে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দলীয় মিটিং করে আমরা শুনতে পাচ্ছি আমি মাথা নত করবে না। পুষ্পা ঝুঁকে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁচাতে গেলেন না। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে আমি ঝুঁকবো না। কি বলবেন? ডন, পুষ্পার উপরে ডন, যাকে বিভিন্ন দেশের পুলিশ খোঁজে কিন্তু কেউই ধরতে পারে না। ইন্টারপোল থেকে রেড কর্নার নোটিশ যেদিন জারি হবে সেদিনকে বোঝা যাবে ওনার আসল মহিমা। মুশকিলটা হচ্ছে 17টা সম্পত্তি সম্পর্কে নোটিশ বেরিয়েছে, যদিও ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর হরিশ মুখার্জি স্ট্রিটের ওপরে প্রায় 34খানা প্লট বেআইনি ভাবে দখল করে, গায়ের জোরে দখল করে সম্পত্তি বিস্তার করেছেন এই ব্যানার্জি বংশ। এই মাত্র 15 বছরের মধ্যে কি বিপুল উত্থান, সম্পত্তির কি বিপুল উত্থান। ফলে স্বাভাবিকভাবে যেগুলো বেআইনি ভাবে তৈরি করেছেন সেগুলোর ব্যাপারে কর্পোরেশন তৎপরতা দেখাতে শুরু করেছে, যাকে বলে ঠেলার নাম বাবাজি। এই নোটিশ পাওয়ার পরে এবার দেখবার এই যে লিফট লাগানো, ভেতরে বিরাট স্যান্ডেলিয়ার ঝোলানো, এসকেলেটর লাগানো বাড়িটা, এই যে প্রাসাদ, মানে আজকে ভাষায় প্রাসাদ, সেই প্রাসাদটার কি হাল হয়। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে যে সম্পত্তি বাইরে পাচার করে দেওয়ার অলরেডি তিনি সেটা করে দিয়েছেন। এ রাজ্যের অন্তত পক্ষে 30,000 কোটি টাকা এই লোকটি বাইরে পাঠিয়ে দিচ্ছে সাইফন করে। এবং যদি একে ধরে ভালো মতো রগড়ানো যায় এবং আইনি ব্যবস্থার আওতাতেই যদি রগড়ানো যায়, এর কাছ থেকে এমন এমন তথ্য বেরোবে যে আম বাঙালি কেন, শিক্ষিত ভদ্র এবং তথ্যভিজ্ঞ মহলের বাঙালিরও চোখ চড়ক গাছে উঠবে এর সম্পত্তির নমুনা শুনলে। মানে এমন কোনো জায়গা নেই, একটা মেথরের সুইপারের মুখের অন্ন থেকেও এ মানে টাকা কামিয়েছে। কার্যত মানে কাকে বলে আরে তৃণমূলের হতে গেলে আর যে বৈশিষ্ট্য লাগে আর কি, এই যে দেখুন না যে ভঙ্গিমাতে ঘুরে বেড়াচ্ছেন, এই যে রাজপুত্র সুলভ চালচলন, এই যে বিশাল র্যাম্প বানিয়ে তার গতিবিধির প্রশস্ত রাস্তা, এই সমস্ত কিছু মিলিয়ে তিনি যেটাই করছেন সবটার পেছনে বলুন তো জনমানুষের সঙ্গে এই যে চাপিয়ে দেওয়া, একে কেন চাপিয়ে দেওয়া হয়েছিল? স্রেফ এই কাজটা করবার জন্য তো প্যারাসাইট। তাৎপর্যপূর্ণ আপনি যেটা বলছেন। আমি আজকে কুণাল ঘোষের একটা বক্তব্য পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নেননি কিন্তু কটাক্ষটা তার দিকে গিয়েছে, মানে জাহাঙ্গীর নিয়ে। আমি একটু কুণাল ঘোষের বক্তব্যটা শোনাই আজকে, তিনি কি কটাক্ষের মাধ্যমে কি বলছেন শুনুন। বিস্তারিত জানি না, এখন জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন, আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না, তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত। ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন, নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মডেল ডায়মন্ড হারবার, সেখান থেকে এই পরিস্থিতিতে কুণাল বাবুর এই মন্তব্য, নিরঞ্জন আপনার কি মনে হয়? মানে আমি বলছি এই যে জায়গা,
এটাতে তো আর বেরোনোর কোনো জায়গা নেই। কোথায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি আবারও বলছি, এই প্রশ্নটা করছি কেন বললেও পুলক দেখুন, জাগে। মাননীয় বিধায়ক কুণাল ঘোষ যেটি বলেছেন সেটি দলীয় যে আমাদের অফিসিয়াল যে স্টান্স সেটা আসার আগে বলেছেন, এবং তারপরে দল থেকে ক্লিয়ারলি বলা এরকম হয়েছে। নয়। অবশ্যই আমাদের দলের তো একটা স্টান্স মানে একজন বিধায়ক তিনি জিতেছেন ভোটে, তারপর তিনি তার বক্তব্য রাখছেন, তিনি তার দলের সাথে আপনি বক্তব্য- বিধায়কের বক্তব্য মিলিয়ে দিচ্ছেন। তিনি তার বক্তব্য রাখতেই পারেন, আচ্ছা। কিন্তু আমি বলতে পারি, আমি যেটা দলের প্রতিনিধি হিসেবে আপনাদের চ্যানেলে এসে যেটা বলছি, আমি দলের বক্তব্যটা রাখছি যে আমরা এই যে সিদ্ধান্ত জাহাঙ্গীর খান নিয়েছেন সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটিকে আমরা কন্ডেম করি, সেটাকে আমরা কমপ্লিটলি কন্ডেম করছি, এবং আমরা এটা বুঝতে পারছি যে তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে। এবং যেই ভঙ্গিমায় তিনি বলেছেন, তিনি কোনো ক্ল্যারিফিকেশন দিতে পারলেন না যে অমুক কারণে আমি লড়ছি না। তিনি বললেন যে নীলাঞ্জন, মাননীয় তোমরা কি মুখ্যমন্ত্রী বুঝতে তিনি পারলে সোনার ফলতা তাই করবে, নিয়ে বাংলার আমি মানুষের এখানে আদৌ কিছু শান্তি যায় আসে শৃঙ্খলা আজকে? চাই। কি এমন হবে যদি তোমরা কি তৃণমূল বুঝতে আজকে ওখানে পারলে? যেতেন, তোমরা এর যদি আগে যারা জাহাঙ্গীর বুঝেছো, খান আজকে যারা ফলতা থেকে বুঝতে জিততেন চাওনি, তৃণমূলের তার বিধায়ক কারণেই হিসেবে, তো বাংলার এই তাহলে অবস্থা। ফলতায় সুতরাং কেন তোমরা অশান্তি কি সৃষ্টি বুঝতে হতো? চাইলে তাই এই থেকে আনসারগুলো আদৌ কোনো আজকে narrative আপনারা তৈরি একটু হয়। প্লিজ বুম ধরে Narrative তো এই যে, মাননীয় কুণাল ঘোষের জাহাঙ্গীর খানকে বক্তব্য জিজ্ঞেস আচ্ছা, করুন। আচ্ছা ওকে, চলুন আমি একটা প্রশ্ন করি ছোট্ট করে। একজন সাংসদ তার কত পয়সা হতে পারে? আমি জানি না, আপনি ডেফিনেটলি বলবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আপনি প্রশ্ন একটুখানি করছি। মাননীয় অমিত শাহের ছেলের আচ্ছা। সম্পত্তিটা একটু আলোচনা করলে Okay, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি অমিত শাহের ছেলের সম্পত্তি, মানে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সম্পত্তি নিয়ে প্রশ্ন রাখলাম, এবং এই প্রশ্নটাও রাখছি আপনার কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সম্পত্তি এত যে তিনি করলেন, কিভাবে করছেন? 15 বছর সাংসদ তিনি, 3 টাইমস একজন সাংসদ, তো তার কি, এবং তিনি ব্যবসা বাণিজ্য করেন, কি কি এবং করেন? সেটা কি করেন সেটা আপনারা খোঁজ নেবেন। তিনি একজন কেন সাংসদ, ভায়া? মানে তিনি কেন ভায়া? ভাবের দাঁড়ান, চুরি কেন তিনি ভায়া? সাংসদ, তিনি affidavit দেন, নিজে তো অনেক কিছু করেন। বলতে দিতে হবে। বাড়ির বউটাকে নিয়ে tax সোনা বাজার করা। আমি একজন একজন শুনে নিই। হ্যাঁ বলুন। অবশ্যই তিনি অনেক কোম্পানির ডাইরেক্টর, এবং সেই হিসেবে তিনি যেটা কি আর্নিং company? করেন, Lips and Bounce। অনেক কোম্পানির তিনি ডাইরেক্টর, তার একটা ব্যবসা বাণিজ্য আছে, সেখান থেকে তিনি কি আর্ন আমি করেন একটা company সেটা- শুনেছি, Lips and Bounce। আরো থাকবে, যেই আপনি ওনার company affidavit টা মুহূর্তে খুলুন scanner-এ। না, আপনি ওনার অ্যাফিডেভিট খুলুন, আইটি যে ট্যাক্স রিটার্ন ফাইল করেন সেটা খুলুন, সেখান থেকে জেনে না, যাবেন। আমাকে কালীঘাটের উনি কাকুর একটা public- মন্তব্য ছিল, আমার বাবু উনি একটা কেউ ছুঁতে public পারবে না। figure। এটা কোনো একটা প্রশ্নের বিষয় হলো? আচ্ছা। আর যদি এটা সত্যি প্রশ্নের বিষয় থাকে, তাহলে এত তো এজেন্সি, এখন তো Okay, ডবল ইঞ্জিন, বেশ, বেশ, তাহলে একদম, তারা একদম। অ্যাকশন ঠিক আছে, চলুন, শুনে নিলাম আপনার সবার কথা। আগে বাড়ি ভাঙার কথা বলছিলেন। আচ্ছা। আজকে আপনি যদি অভিষেক ব্যানার্জি আসছি। যদি প্রোফাইল করেন, অমিতাভ দা। তাতে আপনি দেখবেন পেশা কি। এটা আমাদের বলাস। যেমন লেখা থাকে চাকরি, কারোর অ্যাডভোকেসি, কারোর ডক্টর, ওনার পেশার জায়গায় আপনি পরিষ্কার দেখবেন লেখা আছে, আপনি খুলুন, দেখবেন লেখা রয়েছে হচ্ছে পলিটিক্স, রাজনীতি, পলিটিশিয়ান। পলিটিশিয়ান। তাহলে পলিটিশিয়ান হয়ে আমরা জানি পলিটিশিয়ান যারা হয় তারা দেশ সেবা করে, একদম। সমাজ সেবা করে, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এটাকে সমাজ সেবা, দেশ সেবা আমরা দেখলাম লুটরাজ, মানুষের প্রতি মানে অত্যাচার, অবিচার, ডায়মন্ড হারবারে এবং মানুষকে ডায়মন্ড ডায়মন্ড হারবারে হারবারে অভিষেক ভোট দিতে না বন্দ্যোপাধ্যায় কি দেওয়া। কাজ করেছে, আরে কি কাজ করেছে? সেটা পুরো একটা একদম হসপিটাল, নথিভুক্ত আছে। একটা সরকারের ধরে থাকে, তাকে তো করতেই সেবাশ্রয়তে হবে। তিনি কি কাজ করেছেন? একটা জীবনে সেবা শুভেন্দু ধরে অধিকারী তো থাকে। নন্দীগ্রামে করতে পারেননি, নন্দীগ্রামে করতে পারেনি। শুভেন্দু অধিকারী তো আমি- এরকম একটা আমি- সরকার আপনি কিন্তু ছিল না। ফলতার মানুষের বক্তব্য শোনাবো এবার। কিভাবে টাকা নেওয়া হয়েছে সেই বক্তব্য আছে আমাদের কাছে। এত ভালো কাজ হয়েছে যে মানুষ বাড়ি বাড়ি গিয়ে বলছে কাটমানি নিয়েছে, এবার দাও, ফেরত দাও। কারণ কাটমানির এগেনস্টে এবার প্রত্যেকের যারা যারা রয়েছে এবার ভেতরে ঢুকবে। এটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি নিশ্চিত করে বলে দিয়েছেন, সেটা হচ্ছে ইনফ্যাক্ট। আমি কি সেই বাইক শোনাবো, মানে সেই প্রমাণ বক্তব্য শোনাবো? থাকলে তাকে জিজ্ঞাসাবাদ করো, প্রমাণ- প্রমাণ তো থাকতে হবে। এই ধরনের অভিযোগ আজকে একটা দেখুন, আজকে একটা রেজিম চেঞ্জ হয়েছে, এখন অনেক লোকে অনেক ধান্দাবাজ অনেক কথা বলবে, ধান্দাবাজ। সমস্ত কথার তো কোনো উত্তর হয় না। যদি মানে প্রমাণ থাকে, প্রপার ক্লিনচিং এভিডেন্স থাকে, তাহলে তারা পুলিশে চলো, দিক, ঠিক, কোর্টে চলো। যাক। আমি অবশ্যই ঠিক আছে পুলিশে দেবেন। স্পিকারকে দীপঙ্কর দার কাছে আসবো, তার আগে একটা আবারও দ্রুত বিরতি। অমিতাভদাও রয়েছেন, সব ফিরেলাম বিরতির পর। আমি দীপঙ্কর দার কাছে আসবো, কারণ আমার প্রশ্ন এই জায়গায়, শান্তিনিকেতন বা কালীঘাটের মতন জায়গায় যদি নিয়মের তোয়াক্কা না করে এতগুলো সম্পত্তি বানানো হয়, সেটা যদি 17টি হোক, 21টি হোক, হোয়াট এভার, এই বেআইনি সম্পত্তি যদি গড়ে তোলা হয়েই থাকে, সাধারণ মানুষের করের টাকায় চলে পুরসভা, সেই পুরসভা এতদিন ধরে কোনো ব্যবস্থা নেয়নি কেন? এক প্রশ্ন। বিজেপি সরকার এসে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিচ্ছে না তাহলে? বারবার যে পদক্ষেপগুলো নিচ্ছে। দেখুন, আমি একটুখানি জাস্ট 30 আচ্ছা, সেকেন্ড। okay, okay, দেখুন, বলুন। 2021 সালে জাতীয় মানবাধিকার কমিশন একটা রিপোর্ট দিয়েছিল যে পশ্চিমবঙ্গের মধ্যে 19 জন নটোরিয়াস ক্রিমিনাল, যার মধ্যে পার্থ ভৌমিক থেকে শুরু করে অনেক তৃণমূলের মন্ত্রীরাও নাম আছে, তার মধ্যে জাহাঙ্গীরের নাম আছে। আপনি ভাবুন একটা দলের কী অধঃপতন। তাদের এই 19 জনের মধ্যে সবাইকে টিকিট দিয়েছিল তৃণমূল,
অর্থাৎ দলটা একটা সাংবিধানিক স্বীকৃত সংস্থার যারা নটোরিয়াস ক্রিমিনাল বলছে তাদেরকে টিকিট দিয়ে প্রমাণ করেছিল তাদের ধ্বংস হয়েছে। দ্বিতীয় কথা বলছি যে পুরসভা, দেখুন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, অনেকবার বলেছি। আজকে মুখ্যমন্ত্রী যদি সঠিক হতেন আগের মুখ্যমন্ত্রীর আমলে, তাহলে এই বাড়িগুলো তৈরি হওয়ার আগে পৌরসভা যেমন আজকের দিনে করছে, কর্পোরেশন সেভাবে গিয়ে ভাঙতো এবং ভাঙা করতে গেলে তাদেরকে যারা করছিল তাদের জিনিস বাজেয়াপ্ত করতে নিয়ম তো তাই। আজকে দেখুন কি পরিহাস, যাকেই তুমি একদিন কলকাতা কর্পোরেশনের মেয়র করেছিলেন সেই মেয়রে থাকাকালীন তোমার দল যারা কিনা একক অধিপতি, মানে কলকাতা কর্পোরেশনের যতগুলো ওয়ার্ড সব ওয়ার্ডের প্রায় তারা জড়িত, 3 জন বিরোধীরা আছে হাতে গুনতে, সব তোমাদের। সেই কর্পোরেশন থেকে, সেই মেয়র থেকে, সেই মেয়র পরিষদ থেকে তোমার বাড়িতে নোটিশ যাচ্ছে যে তুমি বেআইনি বাড়ি তৈরি করেছো। এর থেকে আর হতে পারে? অর্থাৎ সেই নোটিশ, আরে ইঞ্জিনিয়ার নোটিশ, ইঞ্জিনিয়ার কার নামে দিয়েছে? পৌরসভার নোটিশ দিয়েছে। আমি তো জানি না। আমি মারাত্মক বক্তব্য পাচ্ছি, ফিরহাদ হাকিমকে না জানিয়ে করা হয়েছে বলছে। বাড়ি যারা তৈরি করেছে আর যারা মদত দিয়েছে, আজকে কর্পোরেশন নোটিশ দিচ্ছে। তো আপনাকে বলে যাচ্ছি যে মেয়র, যে ইঞ্জিনিয়ারের আমলে এই বাড়িগুলো তৈরি হচ্ছে, এই বাংলায় এই সরকার কাউকে রেওয়াত করবে না, সকলের জায়গা ওই শ্রীঘরে হবে, দেখে নেবে। তাহলে একটা কথা আমাকে নীলাঞ্জন স্পষ্ট করে দিল, এগুলো বেআইনি, কারণ কেএমসি কে না জানিয়ে তৈরি হয়েছে, তাই তো নীলাঞ্জন? আমি বললাম যে নোটিশটা দেওয়া হয়েছে। না, আপনি মাত্র কিন্তু বললেন যে কেএমসি কে না জানিয়ে করা হয়েছে। আমি বললাম ইঞ্জিনিয়ার নোটিশটা দিয়েছে, মেয়র ফিরহাদ হাকিম নিজে বলেছে, হি ইজ অন রেকর্ড, যে ওনাকে না জানিয়ে এটা করা হয়েছে। আমাদেরটা অন রেকর্ড। অভিষেকের বাড়ি অমিতাভ দা, সে জানে না যে কি হতে পারে। না, আমরাও তো অন রেকর্ড শুনলাম। পৌরসভা চেয়ারম্যান জানে, মেয়র জানে না, স্বাভাবিক। এই অবস্থা। না, আমি বলছি একজনের অনুপ্রেরণায় বলবে ভাইপো করেছে, আমি জানি না। অমিতাভ দা, আচ্ছা, আমি একটু অমিতাভ দা শুনি। মজার ব্যাপার হচ্ছে, আমরা তো কেবল এই একটা দিক ধরে আলোচনা করছি, মানে যে বেআইনি নির্মাণ করেছেন মাননীয় সাংসদ এবং সর্বভারতীয়, নামী সর্বভারতীয় দলের সভাপতি নাকি যেন, যাই সেনাপতি। এবার প্রশ্নটা হচ্ছে যে এর আরেকটা এপিসোড আছে, সেই এপিসোডটা একটু উন্মুক্ত হওয়া দরকার এই আলোচনা যখন হচ্ছে। সেটা হচ্ছে শোভন বাবু যখন কলকাতার মেয়র, শোভন চট্টোপাধ্যায়, জল শোভন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের সূত্রেই তাকে দল ছাড়তে হয়েছিল। কি ছিল সেই সংঘাত? শোভন বাবু যে কোনো মেয়রকে যে টার্গেটটা দেয়, তৃণমূল যে কোনো চেয়ারম্যানকে যে টার্গেটটা দেয়, মাসান্তে এত টাকা ক্যামাক স্ট্রিটে পৌঁছতে হবে। এবার শোভনবাবু কি করছিলেন? শোভনবাবু সেই টাকাটা তুলবার জন্য কলকাতার যত পুরনো বাড়িগুলো আছে সেই পুরনো বাড়িগুলোতে এরকম নোটিশ ধরাচ্ছিলেন। এই নোটিশ ধরাচ্ছিলেন যে আপনারা হয় বাড়িগুলো সমস্ত রিপেয়ার করুন, এগুলো বিপজ্জনক অবস্থায় আছে, অন্যথায় কর্পোরেশনের কিন্তু ভেঙে দেবে। মানুষ আতঙ্কিত। এবার তারা গিয়ে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন? অতি সহজে তার কোম্পানির লোকজনদের মারফত সেই পুরনো ভেঙে পড়া ভগ্নস্বাস্থ্য এই সম্পত্তিগুলো কিনে নিলেন। কিছু টাকা, এই অধিকাংশ বাড়িগুলো সব শরিকি, হাজারটা শরিক তার ভেতরে মারামারি। না, আমার ইন্টারেস্টিং লাগলো যে কেএমসি নাকি জানতো না তৈরি হয়ে গিয়েছে। অমিতাভ, আমি বলছি মনিবার যেটা বলছি, কোম্পানি মারফত সম্পত্তিটা কেনা হয়ে গেল, ওইখানে যারা থাকতেন বসবাসকারীদের তাদেরকে কিছু থোক টাকা এবং রাজারহাটের দিকে একটি করে ফ্ল্যাট দেওয়া হলো। এবার এই সমস্ত জায়গাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির নামে বেআইনি নামে বেনামে নানান ভাবে একটার পর একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে এবং তার অধিকাংশই কর্পোরেশনের তোয়াক্কা না করে। যখন টের পেলেন শোভনবাবু যথারীতি দলের ভেতরে বলার চেষ্টা করলেন, পদাঘাত খেয়ে দল থেকে তিনি বহিষ্কৃত হলেন। এছাড়া আর কোনো উপায় ছিল না। ববি হাকিম স্রেফ এই গোটা ব্যাপারটার উপরে চোখ বন্ধ করে থেকেছেন। ফলে এইভাবেই স্পর্ধা অর্জন করেছেন উনি যে বেআইনি সবকিছু করা যায়, কারণ এটা আমার বাপের কৃষি রাজত্ব চলছে। স্বাভাবিকভাবেই মানে সর্বতভাবে এই রাজ্য সরকারের সাংবিধানিক এখতিয়ার, ক্ষমতার এখতিয়ার কি, কিভাবে তাকে অপব্যবহার করতে হয়, কিভাবে সম্পত্তি বানাতে হয় ক্ষমতার অপব্যবহার করে, এই যে বিশ্ব বাংলা নামক কোম্পানি করে। একেবারে আপনি যেটা বলছেন অমিতাভ দা, সমাজের প্রতিটা ক্ষেত্রে আমি বারবার বলছি যে একটা ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে দুর্নীতি, চুরি, রাহাজানি, কাটমানি তৃণমূল করেছে। তার থেকে যে তৃণমূলের যে সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, শুনুন, দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই অভিষেক ব্যানার্জি। এবং অভিষেক ব্যানার্জি আগামী দিনে তার পিসিকে বলতে বাধ্য করবে যে আমি নেই,
যা করেছে অভিষেক করেছে, জেলে দিলে অভিষেককে দাও, আমি কিছু করিনি, বেশ, এরকম বেশ। জায়গায় দাঁড়াচ্ছে এবং দেখবেন সেটা হতে চলেছে। তাই তো নীলাঞ্জন, মানে এটাই হচ্ছে কিন্তু আগামী এই মনে ধরনের হচ্ছে। অবান্তর কথার কোনো উত্তর হয় না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পেসিফিক যদি কমপ্লেন্স থাকে, লোকে তাকে নোটিশ দিয়েছে, তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টের দ্বারস্থ হতে পারেন। না, আমি এটা বলছি আইনি আপনার মনে এই প্রক্রিয়া, প্রশ্নটা এটা আইনি আইনি ওঠে না। প্রক্রিয়া। আগামী কিন্তু বলে আরে দিচ্ছি, এক একজনের আমাদের 90টা করে মুখ্যমন্ত্রী সম্পত্তি দিয়েছে। কি করে করেছেন কলকাতার ঋষি বুকে? কাকুকে দেখে নেবো আমি। দেখুন পলিটিশিয়ানের এতগুলো 1,000 কোটি টাকা বাবু তো বলেইছেন অমিত শাহ এটাই- যে আগামী দিনে আমরা ভাইপোকে দেখে নেবো। হ্যাঁ, আপনি প্রশ্ন করতেই পারেন, কিন্তু আমার শহরের মানুষদের টাকা ধন সম্পত্তি লুট করে আপনারা সম্পত্তি বাড়াবে শাসক দল। এই টাকাটা কোত্থেকে আসে? কোত্থেকে আসে সেটা তো আমি তো বললাম। আচ্ছা, নীলাঞ্জন, আমাকে একটা কথা বলুন। পাবলিক ফিগার। পাবলিক ফিগার মানে সম্পত্তি চলে আসে অটোমেটিক। এই যে মানে এই যে আরে শান্তি লোকে দেওয়া- আরটিআই এই যে করতে পারে, আমরা এগুলো এগুলো করে যেতে পারে, আমাদের এগুলো না করে টিভিতে আর বসে ও media ঠিক আছে, চলুন। কোনো যুক্তি নেই। ঠিক, বেশ, শেষ করবো, শেষ করবো। টিভিতে বসে media trial তো হবে না, না? বেশ, এই বেশ। যে তোমার যে নেতা হ্যাঁ। নির্বাচনের সময় এত বড় হুঙ্কার দেন যে নির্বাচনের পরে দেখে নেবেন, তিনি নোটিশ পাওয়ার পরে দেখে নেওয়ার জন্য আইনের দ্বারস্থ হচ্ছেন না কেন? না, না, কেন হবে না, বলবো আমি? কে বড় বলেছে? প্রশ্নের জায়গা। কে বলেছে? হ্যাঁ, এটা মমতা নীলাঞ্জন- বন্দ্যোপাধ্যায় নিজে তো কোর্টে তিনি গেছেন। স্বীকার করে নিয়েছেন এগুলো আরে কলকাতা ভাই, পুরসভা এসব- জানতো না, যা কিন্তু হয়ে গেছে। আমাকে শেষ করতে হবে অনুষ্ঠান। আপনারা তো এই পোস্টপল ভায়োলেন্স এগুলো তো আপনাদের চোখে পড়ে না। 10টা বেশ, বেশ, বেশ। এবার ভাইপোর ভয় শুরু। আরে অবান্তর ভাইপোর ভয় শুরু। খুন করে ঠিক আছে, আমাকে শেষ করতে হবে। আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। কথাবার্তা। বেশ, বেশ, আজকে একদম সময় নেই। দীপঙ্কর দা ধন্যবাদ, অভদ্র। নীলাঞ্জন ধন্যবাদ, দলন্দি ধন্যবাদ, অমিতাভ দা ধন্যবাদ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভাইপোর ভয়ের শুরু, হয়তো এটাই শুরুর সময়।